দর্শক, শাকিল হাসানের ক্যামেরায় আছি আমি, এ কে এম সুমন। দেখছেন সকালের বাণী। আপনাদের এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি রংপুরের চিফ জুডিশিয়াল যে আদালত চত্বর রয়েছে, সেই আদালত চত্বরের সামন থেকে। আপনাদের যদি জানিয়ে রাখি যে দেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের যে বেশ কয়েকজন নেতা সহ প্রায় শতাধিক ব্যক্তির নামে কিন্তু আজকে মামলা হয়েছে। এবং এখানে রংপুরের যে মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার থেকে শুরু করে একেবারে কোতোয়ালি থানার ওসি এবং কোতোয়ালি থানা এবং আশপাশের বেশ কয়েকটি থানার সাব ইন্সপেক্টর যারা এখন যে মানুষের মনে যে বিষয়টি জন্ম নিয়েছে যে পুলিশের ওসি, এসি এবং কমিশনার যারা আসলে আসামি ধরার দায়িত্বে থাকেন, এখন তারাই আসামি। তাহলে এই মুহূর্তে আসামি ধরবেন কে, এমনটি কিন্তু প্রশ্ন জমা হয়েছে। আমরা এই মুহূর্তে আদালত চত্বরেই আছি এবং আদালত চত্বরে আমরা একটু কথা বলতে চাই। এখানে একজন আইনজীবী রয়েছেন, যিনি বৈষম্য বিরোধী যে আইনজীবী পরিষদ রয়েছে রংপুরের, তিনি পলাশকান্তি নাগ। একটু তার সাথে কথা বলতে চাই যে আজকে মামলা হলো এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাদেরকে নির্বিচারে গুলি করে শহীদ করা হয়েছে, তাদের যারা হত্যাকারী, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ওসি, এসি, এসআই অর্থাৎ যারা আসামি ধরবার কাজ করেন তারাই এখন আসামি। তাহলে আসামি ধরবে কে? আজকের মামলা দায়ের হলো বিজ্ঞ হিসেবে ট্রিট করেছেন, আসামি হিসেবে রয়েছেন এখানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দলীয় রাজনীতির সাথে যারা যুক্ত ছিল তারা যেমন রয়েছেন, পাশাপাশি এখানে তৎকালীন সময়ে প্রশাসনের তৎকালীন বলতে বর্তমানেও তারা রয়েছেন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, যে তাদেরকে গত কোনো বাধা আছে কিনা, ফৌজদারি কার্যবিধিতে তাদের প্রশাসনের গুরুত্ব হয়েছেন, তাহলে তাদেরকে গ্রেপ্তার করবে। যেখানে অন্তর্বর্তী কালীন যে সরকার, সেই সরকারের যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন কিংবা প্রধান উপদেষ্টা, ওনারা চাইলেই এখানে তাদেরকে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে এখন তাদেরকে বরখাস্ত করতে পারে। এবং এখানে সংশ্লিষ্ট যে থানা, সেই সংশ্লিষ্ট থানায় যদি গ্রেপ্তারি পরোয়ানা যায়, তাহলে সংশ্লিষ্ট থানা তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে আসলে আইনগত কোনো বাধা নেই। এবং আমরা মনে করি যে আসলে যে মামলাটি হয়েছে, আপনি জানেন যে দীর্ঘদিন এই যে শেখ হাসিনা সরকারের যে শাসনামল, এই শাসনামলে গোটা দেশে অনেক গুম খুন হয়েছে। আমরা আয়নাঘরের কথা শুনছি যে আসলে একটা বিচারহীনতার সংস্কৃতি গোটা দেশব্যাপী ছিল। অর্থাৎ এখানে যদি ক্ষমতাসীন দলের হয় কিংবা প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হয়, তিনি কিন্তু সকল সময়ই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আসলে এখানে কেউ ধরাছোঁয়ার ঊর্ধ্বে নয়। এবং যে কথার উপরে মানুষ আস্থা রাখে বা যেটা আসলে মানুষের ন্যায় বিচারের জায়গা, যে আইনের চোখে সবাই সমান, কিংবা সে যত বড় ক্ষমতাধারী হোক না কেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এই কথাটি যে আসলে সত্য, এই কথাটিকে আসলে বাস্তবে রূপায়িত করার সময় এসেছে। কারণ কেউ ভাবেনি যে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের আসামি হিসেবে শ্রেণীভুক্ত হবে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হবে কিংবা তারা দেশ ছেড়ে পালাবে। তাহলে এই যে জায়গাটা তৈরি হলো, আমরা মনে করি যে আসলে এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের কোনো কর্মকর্তা যদি তাদের কর্তব্য কাজে অবহেলা করেন, তাহলে তাদের বিরুদ্ধেও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেটা করতে যদি ব্যর্থ হয়, তাহলে আমরা রাজপথে যেমন আন্দোলনে ছিলাম, আমরা আইন অঙ্গনেও আমরা এর বিরুদ্ধে যথাযথ যে পদক্ষেপ, সেই পদক্ষেপ আমরা নিব। আমরা এখন যেটা প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে দাবি করি যে আজকে যে 3টি মামলা হলো, এই 3টি মামলায় যাদেরকে আসামি হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। পাশাপাশি এটা আপনার তদন্তর যে দায়িত্ব, সেটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে তাদের যেন
করা হয়, তদন্ত কার্য পরিচালনা করা হয়। আমরা যেটা জানি যে সাধারণত মামলা যদি হয়, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চূড়ান্ত যে প্রতিবেদন দাখিল, সেই চূড়ান্ত প্রতিবেদনে গিয়ে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন তিনি কিন্তু নাম কেটে বাদ দেন নানা ধরনের উৎকোচ গ্রহণ করে। তো যেহেতু এখন পুলিশের একেবারে টপ টু বটম সবাই এই মামলার মধ্যে আসামি, তাহলে এই তদন্ত ভারটা বিচার বিভাগকে আসলে করাটাই বেশি যুক্তিযুক্ত, নাকি পুলিশের যে অন্যান্য অর্গানগুলি রয়েছে তাদেরকে এর দায়িত্বভার দেওয়া যেতে পারে? আপনি জানেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পুলিশ প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে আসলে জনগণের শত্রুতে পরিণত করেছে। কিন্তু আসলে পুলিশের যে আমরা চেহারা দেখেছি, আসলে আমরা এই চেহারায় তো পুলিশকে দেখতে চাইনি। কারণ বিগত দিনে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিংবা দেশের দুর্যোগকালীন সময়ে পুলিশের তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে আজকে তারা ফ্যাসিস্ট যে সরকার, সেই সরকারের আজ্ঞাবহ হিসেবে তারা এই কাজটি করেছে। সেক্ষেত্রে আজকে যদি পুলিশের কোনো সংস্থা, সংশ্লিষ্ট থানা কিংবা পিবিআই যদি তদন্ত কাজ পরিচালনা করে, তাহলে সেখানে বিগত দিনের মতো, যদিও এখনকার পরিবেশটা ভিন্ন রকম, তারপরে প্রবাহিত হওয়ার শঙ্কা থেকে যায়, কিংবা তাদের হয়তো কেউ প্রভাবিত হয়ে তাদেরকে অব্যাহতি দিতে পারে। সেই জায়গায় আমরা মনে করি যে আসলে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, যেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা এই তদন্ত কার্য পরিচালিত হবে। সেক্ষেত্রে আসলে তাদের এখান থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। এবং এটা ছাড়া আসলে একটা শঙ্কা আমাদের মধ্যে থেকে যায় যে আসলে আইনের ফাঁকফোকর যে কথাটি মানুষ বলে থাকে, যেটা প্রচলিত কথা, যে আসলে সেখান থেকে আবার বেরিয়ে যায় কিনা। সেজন্য আসলে বিচার বিভাগীয় তদন্তটা এখন সময়ের দাবি। এবং আবারও যে কথাটি বলছি, যে আজকে যে 3টি মামলা হলো, এই 3টি মামলা যারা আসামি হয়েছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। এবং মানুষের মধ্যে যে প্রত্যাশার জায়গা, যে আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি হয়েছে, যে আসলে সবাই বিচারের আওতায় আসবে, আইনের মুখোমুখি হবে, আমরা এটা আসলে খুব অল্প সময়ের মধ্যেই দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম পলাশকান্তি নাগ, যিনি কথা বলছিলেন এবং এই যে আইনের যে ব্যাখ্যা সেটি কিন্তু দেবার চেষ্টা করছিলেন। আমরা দেখেছি যে গত 16 জুলাই রংপুরে যে ছাত্র জনতার যে আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, সেখানে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12 বর্ষের ছাত্র আবু সাইদ, সে কিন্তু পুলিশের গুলিতে নিহত হয় এবং এর পরপরই সারা দেশব্যাপী কিন্তু এই আন্দোলন আরও বড় আকার ধারণ করে এবং এই মাসেরই গেল 5 তারিখে কিন্তু সরকার পতন হয় এবং এরপরই শেখ হাসিনা কিন্তু পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নেয়। তো এখন পর্যন্ত বলা চলে যে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের যারা নেতৃস্থানীয় ছিল তাদের প্রত্যেকের নামেই কিন্তু মামলা করা হয়েছে। এখন দেখবার বিষয় কবে নাগাদ তারা গ্রেফতার হন। তবে এখন পর্যন্ত বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী কিন্তু পুলিশ হেফাজতে আছে এবং যে সরকারের যিনি বেসামরিক পর্যটনের যে দায়িত্বে ছিল মন্ত্রণালয়ের সালমান এফ রহমান, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং আইনমন্ত্রী আনিসুল হক, তাকেও গ্রেফতার করে 10 দিনের কিন্তু রিমান্ড এখন চলছে তাদের। তো সব মিলিয়ে বলা চলে যে যাদের বিরুদ্ধে আজকে রংপুরের আদালতে মামলা হয়েছে, তাদের গ্রেফতারে পুলিশ কতটা শক্ত অবস্থান থেকে এই মামলাটি শেষ করে, সেটি এখন দেখবার বিষয়।